আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারীদের উপর হামলা ও নির্বাচনে কেউ সন্ত্রাস করলে সমুচিত জবাব দেবে জামায়াত। শেরপুরে ডাক্তার শফিকুর রহমান। অভিযোগ সরকারি কর্মকর্তাদের ভয় দেখাচ্ছে একটি দল। 21 বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন তারেক রহমান। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। স্মরণকালে বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশা বিএনপির। নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দায়িত্ব পালনে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। ভোটের আর মাত্র 11 দিন বাকি। সারা দেশে শেষ সময়ের প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এবং ইজারা ইস্যুতে চট্টগ্রামে নিউ মোরিং কন্টেইনার টার্মিনালে শ্রমিকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন। বন্দর এলাকায় 1 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নির্বাচন নিয়ে সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুর নির্বাচনী সমাবেশে তিনি বলেন, প্রশাসন যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে জনগণই তার জবাব দিতে বাধ্য হবে। শফিকুর রহমান বলেন, জামায়াতের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। মায়েদের গায়ে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে শেরপুরের নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জেলার 3টি আসনের নেতাকর্মীরা অংশ নেন। প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন তিনি। সমাবেশে শফিকুর রহমান বলেন, জামাত বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন। জামাত ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে আসা দল উল্লেখ করে তিনি বলেন, দলের 700 কর্মীকে আয়নাঘরে ও লাখো নেতাকর্মী জেলে বন্দী রাখা হয়েছিল। এই দলকে ভয় না দেখাতে, নারী কর্মীদের ওপর হামলা না করতে হুঁশিয়ারি করে দেন জামাত আমির। নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর উপর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন, বেশি দিতে চাইেন না। তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গেছে, তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা। শেরপুরে জামাত নেতা হত্যার ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব। এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। বিভিন্ন জায়গায় নারী কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান জামাতের আমির। বলেন, যারা এই কাজ করে তারা কলঙ্কিত, অভিশপ্ত। আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার কোনো দরকার নাই। যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসির তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে, এই দলের ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না। আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি, তার সাথে সাবধান করে দিচ্ছি। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। যুবকদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, বেকার ভাতার জন্য জুলাই আন্দোলন হয়নি, যুবকদের হাতে গোটা বাংলাদেশই তুলে দিতে চায় জামাত। বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না। এর আগে শেরপুরে প্রতিপক্ষের হামলায় নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দীর্ঘ 21 বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে নতুন রূপে সাজতে শুরু করেছে খুলনা মহানগরী। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। এদিকে যশোরে স্মরণকালে বৃহত্তম নির্বাচনী সমাবেশের আশা করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে 2 জেলা সহ নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান।
খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার সকালে শিল্পাঞ্চল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে স্বাগত জানাতে ব্যস্ত নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগ চলছে পুরো শহর জুড়ে। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের জনসভাকে সফল করে তুলতে। বিএনপি চেয়ারম্যানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় প্রধানের কাছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বঞ্চনা, যে সমস্ত দুঃখ আছে, কষ্ট আছে, খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। আশা করছেন তারেক রহমানের জনসভায় 10 লাখ মানুষের উপস্থিতির। আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। এদিকে বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সবশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে আবারও খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন তিনি। এদিকে খুলনার জনসভা শেষে প্রথমবারের মতো যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই জনসভাকে কেন্দ্র করে যশোর সহ আশপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কেউ ইন্টারনেট সেবা বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বন্দরনগরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সবসময় ইন্টারনেট সেবা চালু থাকবে। তিনি আরও জানান, ভোট উপলক্ষে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। প্রস্তুতি অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যেটা আপনাকে মুখ একেবারে খোলা, সত্যি কথা প্রকাশ করার জন্য তো আপনারা যদি আমরা এগুলি বন্ধ করে দিই, আপনাকে বলে যে সাংবাদিকতা, এইগুলি তো যেন অনুরোধ থাকবে যেন কেউ গুজব না ছড়ায়, মিথ্যা কথা যেন না ছড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি। সে সময় পুরো দমে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও নেতাকর্মীরা। পাড়া মহলায় চলছে প্রচারণা, যাচ্ছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। এদিকে উন্নয়ন সংস্থার অন্যদিকে সন্ত্রাস, মাদকমুক্ত সমাজ গঠন সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কেউ কেউ করছেন অভিযোগ। তবে ভোটাররা বলছেন যোগ্য ও সৎ প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে চান তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্র নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় সরব সারা দেশ। ঠাকুরগাঁও 1 আসনের সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা ব্যর্থ করা হবে। সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কিন্তু আমি মনে করি না এইবারকারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব না, এইবার ভোট দিব না। ঝালকাঠি 1 আসনের আমুয়া ইউনিয়নের নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক। এ সময় তিনি বলেন, দাঁড়িপাল্লার প্রার্থী সন্ত্রাস, চাঁদাবাজের সঙ্গে নেই, মানুষের কল্যাণে কাজ করবে। 12 ফেব্রুয়ারির পরেও সারা বাংলাদেশে জামায়াত ইসলামের নেতাকর্মীরা সকল মানুষের
মানবতার কল্যাণে কাজ করবে। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনরাত ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটে চলছেন হবিগঞ্জ 2 আসনের প্রার্থীরা, করছেন সভা সমাবেশ ও পথসভা। উৎসব মুখর পরিবেশে নাটোর 2 আসনে প্রচারণা চালাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফরিদপুর 2 আসনে প্রচারণা চালিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী আকরামুজ্জামান। সকাল থেকে নগরকান্দার বিভিন্ন হাট বাজার এলাকায় আপেল প্রতীকে ভোট চান তিনি। কুড়িগ্রাম 4 আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী হয়েছেন আপন 2 ভাই। বিএনপির প্রার্থী বড় ভাই আজিজুর রহমান এবং ছোট ভাই জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান। এলাকার বিভিন্ন মহল্লায় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তারা। এছাড়াও প্রার্থী ও কর্মী সমর্থকদের প্রচারণায় মুখর সারা দেশ। আশিকুর রহমান, এটিএন বাংলা। আসন্ন জাতীয় নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় খুলনা 1 নির্বাচনী মাঠ থেকে সোশ্যাল মিডিয়ার উত্তাপ ছড়াচ্ছে এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর প্রচারণা। ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন জেলা বিএনপির সভাপতি এজাজ খান, অন্যদিকে জামায়াত ইসলামীর হয়ে লড়ছেন ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দী। হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ায় সনাতনী ভোটার প্রায় 50%, যা নির্বাচনে ভোটের জয় পরাজয়ে ফ্যাক্টর হিসেবে কাজ করবে এমনটি মনে করছেন এখানকার মানুষ। খুলনা 1 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। এটি খুলনা 1 আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের আলাপচারিতার একটি দৃশ্য। যেখানে চির বৈরিতা ভেঙে 2 জন প্রার্থী মেতে উঠেছেন খোশ গল্পে, যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের দক্ষিণ পশ্চিম জেলা খুলনার দাখোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা 1 আসন। 3 লাখের বেশি ভোটারের এই আসনটি কৃষি নির্ভর হলেও নদী ভাঙন এ জনপদের বড় সমস্যা। রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষা সমস্যা। চালনার থেকে নিচে এলাকাগুলো আর কি, ওই এলাকাগুলোতে জোয়ারের পানিতে অত এলাকা ম্যাক্সিমাম সময় চালনার ওই নিচে এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে। এখনো অনেক অঞ্চলে রাস্তাঘাটের খুবই করুণ দশা, যেখান থেকে আর কি চলাচলের একেবারেই অনুপযুক্ত পরিবেশ। দলীয় কোনো পদ না, অথচ ট্যাগ লাগায় প্রশাসনের যে বাড়িতে যে হুমকি দামকি দেওয়া, এটা সেটা তাড়ানো ধরা। যে জনপ্রতিনিধি হবে ওনার কাছে আমরা আশা রাখি যে যাতে আমাদের খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিটা একটু ভালো থাকে। খুলনা জেলার 6টি আসনের মধ্যে মানুষের আলোচনায় খুলনা 1 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডুমুরিয়া উপজেলা সনাতনী শাখার সভাপতি কৃষ্ণ নন্দীকে ঘিরে। জয়ের ব্যাপারে আশাবাদী বাবু কৃষ্ণ নন্দী চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা, তুলে ধরছেন এলাকার উন্নয়নে নানান পরিকল্পনার কথা। হিন্দু মুসলমান বড় কথা না, এখানে ভালো সৎ যোগ্য প্রার্থীকে ভোট দেবে মানুষ, যে চাঁদাবাজ না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না, তো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত দাখব বেটাকাশি যে ভোট দেবে তাকেই ভোট দেবে। সেই হিসাবে মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। এদিকে এই আসনে বিএনপির হয়ে নির্বাচন করছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও 5 বারের প্রার্থী আমির এজাজ খান। নির্বাচিত হলে মাদক সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তোলা ও নদী ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনার কথা জানান তিনি। আমাদের এই অঞ্চলটা নদী ভাঙন কবলিত অঞ্চল। এই নদী ভাঙন কবলিত অঞ্চলে মানুষদেরকে রক্ষা করতে গেলে, মানুষের জমি রক্ষা করতে গেলে সর্বপ্রথম কাজটাই হবে এই অঞ্চলে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ করা। আল্লাহর রহমতে নির্বাচিত হলে কোনো ছেলেমেয়েরা মাদকে আসক্ত হতে না পারে এবং মাদকের দিকে ঝুঁকে না পড়ে, তার জন্য যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছেন ভোটাররা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সিলেট সদর আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এই আসনে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লার প্রার্থী হাবিবুর রহমান ও ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সমান তালে চালাচ্ছেন প্রচারণা। ভোটাররা বলছেন পূর্ণভূমির সার্বিক উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই বেছে নেবেন তারা। সিলেট থেকে মনির হোসেনের তপুর রিপোর্ট। সদর এবং সিটি কর্পোরেশন মিলে গঠিত সিলেট 1 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে প্রচারণা এখন তুঙ্গে। এখানে মূল লড়াই হবে জামায়াত এবং বিএনপির প্রার্থীর মধ্যে।
শিল্প কলকারখানার অভাবে বেকারত্বের হার এখানে অন্যান্য জেলার তুলনায় বেশি। একই সাথে অনলাইন জুয়ায় আসক্ত সমাজের একটি অংশ। এই সমস্যাগুলোর সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, সুষ্ঠু পরিবেশ হয়, আমরা 100% আশাবাদী যে 1 নম্বর আসনে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। দুইটা সামাজিক অনাচার সিলেট জন্য বেদনার কারণ। একটা হচ্ছে অনলাইন গ্যাম্বলিং, তীর খেলা নামে পরিচিত বিষয়, কিন্তু আরো অনেকগুলি অনলাইন গ্যাম্বলিং আছে। এগুলি আমরা স্থায়ীভাবে সিলেট থেকে উচ্ছেদ করতে চাই। একইভাবে ড্রাগের যে প্রকোপ সিলেটে, সেটা থেকেও আমরা সিলেটবাসীকে উদ্ধার করতে চাই। 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে রাষ্ট্রের উপর তার মালিকানা পুনঃপ্রতিষ্ঠিত হবে। মানুষ ভোটের জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তো ইনশাল্লাহ মানুষের এই ঐকান্তিক ইচ্ছা এবং আগ্রহের প্রতিফলন 12 ফেব্রুয়ারি আমরা দেখব। এই আসনে ভোটার সংখ্যা 6,80,943 জন। এখানে বৃষ্টি হলেই পানি উঠে যায়, সবার ঘরেই পানি উঠে। সুরমা নদী খনন হয়, খাল বিল, এগুলা ড্রেনেজ ব্যবস্থার সুবিধা ভালো হয়, তাহলে আমরা এই বন্যা দুর্গত এলাকা থেকে আমরা মুক্তি পাবো। আমার ভোট আমি যারা খুশি তারা দেব, আমার ব্যক্তিগত ব্যাপার। ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঞ্জয় কান্ত দাস সহ মোট 8 জন প্রার্থী রয়েছেন এই আসনে। মনির হোসেন তপু, ATN বাংলা, সিলেট। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে সবশেষ নির্বাচনী খবর জানাচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ 3 আসন টুঙ্গিপাড়া গোপালগঞ্জের কোটালীপাড়া ঘাগর বাজার এলাকায়। এই এলাকায় মোট ভোটের সংখ্যা 3,08,000-এর মতো। এখানে নানাবিধ সমস্যা রয়েছে এবং 8 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটার যারা, তারা বলছেন বিগত দিনে যে কাজগুলো হয়েছে, অসম্পূর্ণ যে কাজগুলো রয়েছে, এই কাজের উপরে যারা প্রাধান্য দিবে এবং কাজগুলোকে যারা সম্পন্ন করতে পারবে, এমন লোককেই কিন্তু তারা বেছে নেবেন। এ বিষয়ে আমি স্থানীয় কিছু জনগণ, এখানে সাধারণ ভোটার যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি তাদের কাছ থেকে জানতে চাইব। উন্নয়ন এবং স্বাস্থ্য ক্ষেত্রে এবং শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন যেগুলো অসম্পূর্ণ ছিল, সেই কাজগুলো যাতে সম্পন্ন করতে পারে যে প্রার্থী, আমরা তাকেই বেছে নেব। এটাই আমাদের টার্গেট, আমাদের সাধারণ জনগণের। শুনছিলেন এলাকার সাধারণ ভোটারদের কথা। এই ছিল গোপালগঞ্জ 3 আসনের কোটালীপাড়া থেকে আমার সর্বশেষ খবর। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এবার প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজর মোহাম্মদ সানাউল্লাহ। সেই সাথে ভোট সংশ্লিষ্ট কেউ পক্ষপাতিত্ব করলে তার খারাপ পরিণত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশাল জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় তিনি এসব কথা বলেন। সকালে সার্কিট হাউসে আয়োজিত সভার নির্বাচন সংশ্লিষ্ট মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়ে তাদের প্রস্তুতি তুলে ধরেন। এই সময় অপতথ্য গুজব প্রতিরোধে মাঠ কর্মকর্তাদের গণমাধ্যমে সত্য তথ্য জানানোর নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ময়মনসিংহ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এই সময় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে শেষ করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে সেনা সদস্যদের দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন বাহিনীর প্রধান। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা ইস্যুতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। গতকালের পর আজ সকাল 8টা থেকে শুরু করে বিকাল 4টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। শ্রমিকদের কর্মসূচিতে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ। বন্দর এলাকায় আজ থেকে 1 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় বন্দরের 4 কর্মচারীকে গতকাল জরুরি ভিত্তিতে নারায়ণগঞ্জের পানগাঁওয়ে আইসিসিতে বদলি করা হয়েছে। এদিকে শ্রমিকদের কর্মসূচির সমর্থন দিয়ে আজ বন্দর অভিমুখে কালো পতাকা মিছিল ও সমাবেশ কর্মসূচি দেয় স্কপ। সরকার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।